সঙ্গক্রমে বলি, দেখেন কেউ যদি বলে না দাম না বাড়লে টাকা পাবো কই, কথার কথা বলি, আপনার এখন টাকা থাকলে তো আপনি কিনতে পারছেন না, যে সংকটে চলছে। যদি ওই ধরনের ক্রাইসিস হয়, দেশে টাকার অভাব, অন্যান্য সংকট, তখন দেখা যাবে। কিন্তু এই তথ্য দেশবাসীর জানা দরকার, আমাদের বিপিসি গত বছর কিন্তু 4,500 কোটি টাকার উপরে লাভ করেছে, এবং এইবারও এই যে গত 2-3 মাসে প্রতি মাসে এরকমের শত কোটি টাকা লাভ করে। আমি দেখলাম আমাদের প্রতিমন্ত্রী আজকে তিনি জানালেন যে এখন নাকি ভর্তুকি ওনার ভাষায় 167 কোটি টাকা প্রতি মাসে দিতে হচ্ছে। তো প্রতি মাসে যদি 167 টাকা দিতেও হয়, আমি জানি না পর্যায়ে তথ্যটা কারেক্ট কিনা, কিন্তু ভাই গত বছর যে প্রায় 5,000 কোটি টাকার মতো লাভ করেছে, তার আগে করেছে, তো লাভের টাকা কি হবে? এটা তো ক্রাইসিসের সময় যাতে জনগণ সংকটে না পড়ে সেই জায়গায় দেখতে হবে। সুতরাং আমি সরকারের যুক্তিসঙ্গত ভূমিকা আশা করবো। একই সাথে বলবো, এই ধরনের ক্রাইসিসে কিন্তু আমাদের আর একটা পথ খুলে দেয়। সেটা কি? যে ধরেন বিদ্যুৎ, অন্যান্য জ্বালানিতে এগুলো লাগে, তাহলে আমরা আগামীতে এই ধরনের সংকট হলে যাতে দেশবাসীকে নিয়ে মোকাবেলা করতে পারি, যার জন্য এখন এক ধরনের মাস্টার প্ল্যান করতে হবে। বিদ্যুৎ উৎপাদন সহ সব ক্ষেত্রে আমাদেরকে যে এলএনজির উপরে নির্ভরতা এবং বিদেশে আমদানির উপরে যে নির্ভরতা করে তোলা হয়েছে, এটাকে বাতিল করতে হবে। দেশের গ্যাস উৎপাদন, আমাদের সৌর, পানি, বায়ু, একে ব্যবহার করে বিকল্প জ্বালানির দিকে নজর দিতে হবে। তবে একটা সংকট আমাদের আরেকটা অপরচুনিটির সুযোগ করে দেয়, সেই কাজটা করা দরকার বলে আমরা মনে করি। সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই সময়, এবং এই সময় এটাই বাস্তব যে আমাদের যে শেকড়ের টান যেটাকে বলে, অর্থাৎ সেখানেই সবাই ফিরে যায়। এটাও স্বাভাবিক, এবং প্রতিবারই এই কথাটা হয় যাতে নির্বিঘ্নে আমরা যেতে পারি সবাই, এবং এই যাওয়াটাও কিন্তু খুবই জরুরি। এই কারণে আমরা আমাদের সমাজের, আমি অন্যদিকে আলোচনায় না যাই, একটা পয়েন্ট খালি তুলি যে দেখেন, সমাজটার বন্ধনটা যদি দৃঢ় না থাকে, পারিবারিক বন্ধনটা যদি দৃঢ় না থাকে, আমাদের মতো দেশগুলোতে বলছি, তাহলে অনেক সংকট কিন্তু আমরা উত্তরণ ঘটাতে পারবো না। বিচ্ছিন্নতা নতুন সংকট তৈরি করবে। যার জন্য এবার আমাদের দিক থেকে বলেছিলাম যে অন্তত পক্ষে পারিবারিক এবং সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য এই কাজটা হোক। তা সেটা আমরা যাই, তাহলে যাওয়াটা এবং আসাটা নির্বিঘ্ন যাতে হয়, সেটা তো খুবই জরুরি। আমরা শুধু এবছর না, বিগত বেশ কয়েক বছর যদি দেখেন, একটা ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হচ্ছে ছুটি। এটা একটু নানাভাবে বাড়ানো একদিকে হয়েছে। 2 নম্বর হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, এবং এইবার বাস্তব কারণে স্কুলটা বন্ধ করে আগেই ছুটি দেওয়া হয়েছিল, যার জন্য হচ্ছে একটা যে সময় ধরে মানুষের যাওয়া, আগে যে হুড় করে যাওয়ার থেকে এটা কিন্তু বেড়েছে, যার জন্য অনেক সময় যাওয়াটার যে জটিলতাটা হয়, এটা হয়তো অনেক কম চোখে পড়েছে। আমি হওয়াটা স্বাভাবিক দেখছি, কারণ এত কোটি মানুষ যখন ঢাকা শহর ছাড়ে, বিভিন্ন জেলা সদর থেকে ছাড়ে, তখন এইটা বাস্তবতা হয়। কিন্তু তারপরও এটা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, এইবারের আমরা দেখি অন্য সময় দুর্ঘটনার একটা বড় বিষয় হয় হাইওয়েতে মোটরসাইকেল, কিন্তু এইবার জ্বালানি সংকটের কারণে এইটা কম ছিল। আমি নিজেও পদ্মা সেতু দিয়ে আসা যাওয়া করেছি, কিন্তু অতীত দিনে যে পরিমাণ মোটরসাইকেল দেখেছিলাম, এবার চোখেই ওই অর্থে বললে ছিলই না, যা ছিল হিসাবের মধ্যে না। এবং আমি একটু আগে হচ্ছে একটি গণমাধ্যমে দেখছিলাম যে 10 দিনের সড়কে, শুধুমাত্র সড়কে নিহত হয়েছেন 274 জন। আমি ওইটাই বলতে চাইছি যে তাহলে আমাদের হিসাব হওয়া উচিত ছিল অতীতের তুলনায় এবার দুর্ঘটনার পরিমাণ কম হবে, কিন্তু আপনি ওই অনুপাত যদি হিসাব করেন তাহলে কিন্তু কম হয় নাই। সবচেয়ে দুঃখের এবং ক্ষোভের কথা হচ্ছে আমাদের এই যে দৌলদিয়ায় যে যাত্রীবাহী বাস যেটা হলো, আমাদের ট্রেন ক্রসিং এর কারণে যে দুর্ঘটনার শিকার হলো, এবং সর্বশেষ আমাদের যে পাহাড়ি অঞ্চলে বাস খাদে পড়লো, এই ধরনের অনেকগুলো ঘটনা আমরা কিন্তু একেবারেই আশা করিনি। তবে এই জায়গাটা আমরা যে কথাটা বহুদিন ধরে বলে আসছি, আমরা শুধু না, মানে আমি শুধু একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলছি না, এটা নিয়েও তো আমরা একটু এক্সপার্টদের সাথে কাজ করি, তার থেকে আমরাও শিখেছি, এবং আমরাও বলি অনেক সময় এইটা শুধুমাত্র দুর্ঘটনাজনিত মৃত্যু বললে যথাযথ হবে না। কোনোটা দুর্ঘটনা আছে, নাই তা না, কিন্তু কোনোটা হচ্ছে আমরা বলি কাঠামোগত হত্যাকাণ্ড। যেমন ধরুন, আপনি অন্যটা না যাই, দৌলদিয়ার জায়গাটা দেখেন যে আমাদের মতো দেশে এত ডেভেলপমেন্ট, আমরা পদ্মা সেতুর কথা বলি, মেট্রো রেলের কথা বলি, আমরা কি বলে নদীর তলে রাস্তা, তাই না, টানেল। তা সেই জায়গায় দৌলদিয়ার মতো জায়গা, এবং এই ধরনের আরো অনেক জায়গা আছে, কিন্তু এটা অনেকে খবর রাখি না আমরা, যে গাড়িটা ওঠা এবং ফেরত যাওয়াটা কেন নিরাপদ করতে পারবো না, এরকম কেন আমরা কাঠামো করতে পারবো না। তো অনেক ক্ষেত্রে সংকটগুলো এইটা হয়, খালি সচেতনতার উপরে নির্ভর করে তা না, সচেতন থাকবে। যেমন একটা কথা আসছে, কারণ আমিও খুব ছোটবেলা থেকে ওই রাস্তায় যাতায়াত করা মানুষ, আমি পদ্মার ওপারের মানুষ, খুলনার, কিন্তু এখন হয়তো পদ্মা সেতুর কারণে এইদিকে আমাদের যেতে হয় না। কিন্তু দেখেন, এখনো আমি কিছুদিন আগে ওইদিকে গিয়েছিলাম কুষ্টিয়ায় যাওয়ার জন্য, ওইখানে কিন্তু নামার মতো পরিবেশ পরিস্থিতি থাকে না। অনেকে দেখি যে অনেকে বলে যে মানুষ তো যাওয়ার সময় নেমে যেতে পারতো, এটা করতে পারতো, কিন্তু আগের দিনে তো যখন ফেরি থেকে কোনো বাস উঠতো, তখন তো যাত্রীদেরকে সম্ভবত জোর করে
নামিয়ে দেওয়া হতো। সেটা হতো, আমি বলছি যে ধরেন ওই সময় পরিবেশ পরিস্থিতি, আমাদের অত আর্থিক সক্ষমতা ছিল না, কাঠামোগত অত ডেভেলপমেন্ট করার কথা ছিল না, মানে ছিল না, কিন্তু এখন তো সেই পর্যায়ে পার হয়ে গেছে। আমরা সেই 70-80 দশক থেকে এই অঞ্চলে আসা যাওয়া করেও আমরা দেখেছি। আমি বলছি যে এখন এই ধরনের কাঠামোগত হত্যাকাণ্ডের বিষয়টা কিন্তু চলে আসছে। আপনি ধরেন রেল স্টেশন যেখানে ক্রসিং থাকে, তাহলে এখানে কেন আমি এই ধরনের কাঠামো নির্মাণ করবো না? তার মানে আমি যদি যাত্রা নিরাপদ করতেই হবে শুধুমাত্র ঈদ না, অন্য সবসময়ের জন্য, তাতে কখনো হয় দুর্ঘটনা করতেই পারে, সেটা আমরা বুঝলাম, কিন্তু কাঠামোগত হত্যাকাণ্ডের শিকার যাতে কেউ না হয় এটা মনে রাখতে হবে। আর একটা বড় সংকট হচ্ছে, আমি দেখি এই যে ধরেন এটা এখন ঘটনা আছে, চলতে সময় আমরা আলোচনা করলাম, দেখবেন একটা কাগজে কলমে তদন্ত কমিটি হবে, তারপরে ভুলে যাবো একটা ওই যে কয় টাকা দেবো, মানে এইটা দিয়ে আর সাধারণ মানুষ, গরিব মানুষের কিন্তু চোখের পানি বেশিক্ষণ ধরে রাখার সময় হবে না, কারণ তাদের তো কাজের মধ্যে যেতে হবে, জীবনযাত্রার দিকে যেতে হবে। কিন্তু এই ঘটনাটা আমাদের একেবারে প্রত্যাশিত না। একটু ক্রাইসিস ম্যানেজমেন্টের বিষয়টা একটু আনবেন কিনা, যে দুর্ঘটনা যখন ঘটে তখন ক্রাইসিস ম্যানেজমেন্ট আমরা এখনো ঠিক রকম ভাবে কি করতে পারছি এই স্বাধীনতার 55 বছরেও? যে একটি ট্রেন যখন হচ্ছে বিকল হয়ে ট্রেন লাইনের উপর পড়ে থাকে, তখন মোটামুটি হচ্ছে 22-23 ঘন্টা পরে সে ট্রেন লাইনটি চলাচলের উপযুক্ত হয়, এবং যেরকম হচ্ছে দৌলতদিয়ার বাসটিই পড়ে গেল, সেই বাসটা পড়ে যাওয়ার মোটামুটি 6 থেকে 7 ঘন্টা পরে আমরা বাসটিকে তুলতে পারলাম। এখানে যদি একটি ট্রেনের জায়গায় দুটি ট্রেন দুর্ঘটনা ঘটতো, কিংবা একটি বাসের জায়গায় যদি একাধিক পড়ে যেত, তখন আসলে আমরা কি করতাম? এই যে ক্রাইসিস ম্যানেজমেন্ট আমরা এখনো ঠিক মতো করতে পারছি না কেন? ঠিক আপনি মানে পরের পার্ট, আমি প্রথমে কাঠামোগত বলেছি, কিন্তু ঘটনার পরে যে কার্যক্রমের কথা আপনি যেটা বলছেন খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন। এবং দেখেন, তাহলে আমি এবার আসি যে আমরা যদি মানুষ সেটাই প্রধান হয়, মানুষ বাঁচানোর জায়গাটা প্রধান হয়, তাহলে আমাদের যে কোনো ক্রাইসিসে পড়তে পারি সেটা ম্যানেজমেন্টের সক্ষম পরিবেশ পরিস্থিতি থাকতে হবে। আমাদের দেশের যে আর্থিক পরিস্থিতি, তাতে আমি পৃথিবীর আরো উন্নত দেশের যাদের অনেক মাথা পিছু, আমি তাদের মতো আশা করছি না, কিন্তু যতটুকু আয় আছে এইটাকে যদি যথাযথ ব্যবহার করা, যেটা করা সম্ভব। ছোট্ট উদাহরণ দিই, দেখেন আমরা নাম কিন্তু দেখবেন সবাই জানি একটা হামজা, এই ধরনের আমি লঞ্চের কথা বলছি, এবং এইবারের ঘটনা হলো ওই হামজা কিন্তু কাছাকাছি ছিল বলে আসতে পেরেছে। আরেকটা বলি, খুবই মনে কষ্ট নিয়েই বলতে হচ্ছে, আমি দেখলাম একজন বাচ্চা ছেলে, সে কিন্তু সাক্ষাৎকারে বলেছে যে দ্রুততম সময় যে যদি কাজ করা যেত তাহলে অনেকে বাঁচানো যেত। আর আমি নিজেই জানি, আমাদের খুব সবাই আমার আপনজন, বাংলাদেশের সব মানুষ, ওইখানে আমাদের খুব আপন পরিবারের 4 জন মারা গেছেন, তার একজন বড় ভাই ছোট বোন কেউ মারা গেছেন। আমাকে সে ওই দিন রাতেই যখন ফোন করলাম, সেখান থেকে গান তুলছে, ভাই আমি যখন ওইখান থেকে বোনটাকে নিয়ে আসলাম, বোনটা বেঁচে ছিল, অনেক পানি পড়ে গেছিল, কিন্তু আমি গোয়ালন্দ ওই হসপিটালে আনতে আনতে মারা গেছে। তাই বললাম, তুমি কি অন্য কোনো ট্রান্সফার হয়ে যান? আমাদের নিজেদের উদ্যোগে আনতে হয়েছিল। তার মানে আপনার কথাই কারেক্ট। তার মানে একটা ঘটনার সাথে সাথে দ্রুততার সাথে হ্রাস করার মতো পরিবেশ পরিস্থিতি এবং ওই ধরনের অ্যাপারেটাস থাকতে হবে। ট্রেনের কথা যেটা বললেন, শুধু একটাই তো আমরা নাস্তানাবুদ হয়ে যাচ্ছি, সুতরাং এইটাও খুব জরুরিভাবে করতে হবে। আপনি এই ধরনের ঘটনার জন্য আমরা কি এই মাত্র 1 মাসের সরকারকে আমি সরকারের কোনো আলোচনা পারবো নাকি? এটা আমাদের সামষ্টিক আসলে ব্যর্থতা বলা যেতে পারে। আমি সরকারকে নিয়ে এই সময় আলোচনায় যাচ্ছি না, কারণ সরকার তো এটা দেখতেই পারেনি। সরকারকে একটা কথা খালি বলবো যে এটা যারা মন্ত্রী হয় তাদের একটু অতি কথন এবং বাড়তি কথনটা বাদ দিতে হবে। এটা আমি শুধু একটা এই সরকারের, যেহেতু এই সময়ের অল্প সময় এই সরকারের কথা বলছি না, মানে পুরো বিষয়টা আমরা যদি হিসাবের মধ্যে নেই এবং বিবেচনা করে কি কি করা প্রয়োজন, এইটা একমত হয়ে আমি যদি টাইম ফ্রেম করি, এই সময়ের মধ্যে করব, এবং অ্যাপারেটাস গুলো শুধু থাকলে হবে না, এটা যাতে প্রপার ম্যানেজমেন্টের সাথে আমরা কাজকর্মগুলো করতে পারি, সেটা করতে হবে। আরেকটা কাজ আছে, সেটা আমি মনে করি যে আপনি দেখবেন যে স্থানীয় এবং আশপাশের যে ক্ষিপ্রতার সাথে যাওয়ার যে কথাটা বলি, নেওয়ার ওই ম্যানেজমেন্টের ধারণাটাও থাকতে হবে। ধরুন আমি একটা জাস্ট অফ হ্যান্ড বলি, এটার সাথে 100% মিলাইতে যাবেন না। ধরুন ডুবুরি, তারাই অনেক সময় হয়তো একটা ভূমিকা পালন করে, যদি আমি এই শুধু বাসের কথা বলছি না, জেনারেলি, কিন্তু আমাদের আশপাশে কিন্তু অনেক ধরনের মানুষের লোকায়ত জ্ঞান অভিজ্ঞতার জায়গা থাকে। তাহলে এই ম্যানেজমেন্টে শুধু আমাদের অফিসিয়াল ফরম্যাটের বাইরেও আনঅফিসিয়াল স্থানীয় আশপাশের যে জায়গাগুলো আছে, সেইটা যদি চিহ্নিত করে রাখতে পারি, তাদেরকেও কিন্তু আমরা এই ধরনের ক্রাইসিসের সময় কাজে লাগাতে পারি। নিশ্চয়ই, কিন্তু সামগ্রিকতায় জিনিসটাকে বিবেচনা করে আগাতে। কিন্তু আমরা তো সেটা করি না, আমরা যেটা করি যে হচ্ছে মোবাইল ফোন নিয়ে আমরা ভিডিও করতে ব্যস্ত হই। এটা খুবই খারাপ। এটা আরেকটা, সরি আমি একটু কথাটা বললেন বলে বলি, অনেক সময় দেখি যে আমাদের মিডিয়া থেকে শুরু করে অনেকে আমরা সেটাই ব্যস্ত হই, এবং আমি এটাকে আশা করি মিডিয়া অন্যভাবে নেবে না। দেখেন হয়তো যিনি কাজে যাচ্ছেন বা একটা তিনি তার মনের কষ্ট দূর করতে পারছেন না, হয়তো টিভি বা অন্য প্রিন্ট মিডিয়া মনে করলো এই লোকের কাছ থেকে আগে কথাটা একটু জিজ্ঞেস করি। এবং মিডিয়ার কিন্তু অন্য একটা আসক্তিও আছে, সেটা হচ্ছে ধরেন একজন হসপিটালে যাচ্ছে, মনে হচ্ছে একটু কথা বলে যাই, বুঝছেন? কিন্তু তাহলে এই জায়গাগুলো আমাদের আসলে আরো বেশি যুক্তিসঙ্গতভাবে সবার আচরণ করা দরকার। নিশ্চয়ই। এই পর্যায়ে একটু জ্বালানি তেল নিয়ে যে সংকটটা দেখা দিয়েছে সেটা একটু কথা বলতে চাই, যে আসলে জ্বালানি তেল নিয়ে এই সংকটটা কেন হচ্ছে? এটা কি আসলে মানে সত্যি জ্বালানি তেল পাম্পে নেই, নাকি হচ্ছে সরকারের তরফ থেকে যে কথাগুলো বলা হচ্ছে যে দাম বাড়াবে না, পর্যাপ্ত তেলের মজুদ আছে, আরো 1 মাসের এপ্রিল মাসটা আমরা কভার দিতে পারবো, তাহলে হচ্ছে এই সংকটটা আসলে কেন হচ্ছে? না, প্রথমে একটু এটা তো আমাদের সবাইকে বুঝতেই হবে, এবং বাস্তবতা যে যুদ্ধটা চলছে
আমেরিকা এবং ইসরায়েলের চাপিয়ে দেওয়া ইরানের উপরে, সেটার কারণে তো একটা ক্রাইসিস তৈরি অলরেডি হয়ে গেছে এবং এই যুদ্ধ যদি আরো বেশি দিন যায় অনেক বেশি সংকটে আমরা পড়বো। এটা এক নম্বর। দুই নম্বর, সংকট অনেক বড় পড়ার আগে ইতিমধ্যে দামটামও বেড়ে গেছে, তার জন্য একটা সংকট আছে, এইটা নাই অস্বীকার করার কারণেই। কিন্তু দেখার ব্যাপার বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, আমাদের সরকার বলছে শুধু, আমরা তো জানি আমাদের যেমন পেট্রোল অকটেন যে ঘাটতিটা আমরা দেখছি, তো পেট্রোল অকটেন তো আমাদের দেশে হয়, তাহলে এইটাই তো সংকট হওয়ার কথা না। তাহলে এখন যদি সংকট হতে পারে কি কারণে, তাহলে দুইটা কারণ হইতে পারে। একটা, কেউ অভিযোগ করতে পারে যে আমরা যারা ক্রেতা হয়তো যে বেশি কিনছি, কিন্তু কত বেশি, তো সেইটা ক্ষেত্রে তো তাহলে আপনি রেশনিং বা আপনি যদি মনিটরিং ঠিক মতো করেন তাহলে অত বেশি করার কথা না। এক, দুই নম্বর হচ্ছে মজুদ। আমি আসছি, হ্যাঁ আমি বলছি তাহলে হচ্ছে আমি দুইটা কারণ, তো এইটা একটা থাকতে পারে যদি আমার পেট্রোল এবং অকটেন বাংলাদেশেই হচ্ছে বলছি আমরা, এবং এটা তো কারেক্ট, এবং আমি তো এই সময় যে ঈদে যতটুকু চলবে তা এরকমই তো চলে আমরা জানি। তাহলে এখন তাহলে একটা কারণ, আমি যদি ওই যে বেশি কিনি কিন্তু তাহলে সেটাও মনিটরিং এর মধ্য দিয়ে এটা অনেক বেশি মিনিমাইজ করা সম্ভব। কিন্তু সবচেয়ে বড় যে সংকটটা হয় অতীত দিনে ইতিমধ্যেও সেটা প্রকাশিত হয়ে গেছে, এটা হচ্ছে মজুদদারি। আপনি দেখছেন ঈদের বেশ কিছুদিন আগে নাটোরের একটা বাসতলায় 10,000 লিটারের মজুদ, এই শেরপুর, পটিয়া, বিভিন্ন জায়গায় ঘরে ঘরে এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং জরিমানার যে অবস্থা, যে 5,000 টাকা জরিমানা, 10,000 টাকা জরিমানা করলাম, আসলে এই জরিমানাগুলো করার অর্থ কি? না, এইটা আমি মনে করি যে এটা খুবই, যেটা আমি মিডিয়াতে দেখছি নামে মাত্র যে জরিমানা, এটা না, এই ব্যাপারে কঠোর শাস্তির বিধান করতে হবে, বিশেষ করে সংকটের সময়। আর একটা জিনিস একটু মনে রাখা দরকার, এইটাও মনিটরিং করতে হবে, কারণ এটা এখনো এরকম পর্যাপ্ত তথ্য নেই। কিন্তু কথাটা আমি তুলে রাখতে চাই, কেন তাও বলি, গতকাল আমাদের এই সরকারের একজন, অনেকগুলো মন্ত্রীর সাথে দেখা হলো, তার মধ্যে তার সাথে একটু কথা হয়েছে বলে আমি কথাটা বলি। সেটা হয়েছে কি, মানে আগের কথাটা বলে পরে আসছি, অনেক সময় ধরে নিচ্ছে অনেকে যে তেলের দাম তো বেড়ে যাবে, এই কারণে অনেক সময় অনেকে কিন্তু ভিন্নভাবে মজুদ করার চেষ্টা করছে। কারণ খেয়াল করেন, যদি আপনি 10 টন মজুদ করতে পারেন, তাহলে যেদিন আপনার যদি বৃদ্ধির ঘোষণা দেয় কি পরিমাণ আপনি মুনাফা লুটতে পারবেন, এই জায়গায় আছে। এখন কালকে একজনের সাথে দেখা হলো, আমি নাইবা বলি, অনেকের সাথে দেখা হলো কালকে এই স্বাধীনতা দিবসের প্রোগ্রামে, তা বললেন যে আমরা অলরেডি পেট্রোল পাম্পের মালিকরা গত বছর কি পরিমাণ তারা এটা ব্যবহার করেছে, এইবার কি এই ধরনের আমরা মনিটরিং এর জায়গায় যাচ্ছি। তা আমি তাকে একটু অনুরোধ করলাম যে আপনি মনিটরিং এর জায়গায় যান, কিন্তু নতুন কোনো মানে কি বলে ভীতি বা এক ধরনের এনার্কি সিচুয়েশন তৈরি করার দরকার নেই, কিভাবে এটাকে সমাধান করতে পারি সেই জায়গাটা আমরা যাই, এই একটা দিক। সুতরাং যতটুকু আছে সেটা করতে হবে। এবার আমি অন্য দুটা কথা এই সুযোগে বলি। দেখেন, আমাদের ক্রাইসিস অলরেডি কিন্তু আসছে, এক্ষেত্রে দেখেন বিপিসি পর্যাপ্ত তথ্য আমাদেরকে দিতে পারছে বলে আমার কাছে মনে হয় না। এক, দুই নম্বর, আমি বিশেষজ্ঞদের সাথে কথা বলি, অনেকদিন ধরে আমরা তো শুরুতেই কথা বলছি, তাতে দেখছি পুরো এশিয়ার মধ্যে আমাদের কিন্তু মজুদের পরিমাণ কম। তাহলে এটাকে ভবিষ্যতে এটা ভাবতে হবে যাতে এই ধরনের সংকটে না পড়ি। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের রেশনিং তো করতে হবে যদি এই ক্রাইসিস গুলো থাকে, কিন্তু যুক্তিসঙ্গত রেশনিং এর জায়গায় আমরা যাই, যাতে করে এইটা নিয়ে আবার একটা বড় হইচইয়ের সংকটের জায়গায় না যাই, এটা দেখবেন। ইতিমধ্যে আমি সরকারকে আরেকটা কথা বলে শেষ করি, সরকারকে আমি ধন্যবাদ জানাই যে ইতিমধ্যে তারা দাম বাড়ানোর কথাটা বলে নাই, আমি প্রসঙ্গিকটা হয়। তা সেক্ষেত্রে বিশেষ করে এখনকার রাষ্ট্রপতি ব্যক্তি নিয়ে যে যত কথাই বলি না কেন, আমরা তো তার পদমর্যাদাকে বিবেচনা করি। সেক্ষেত্রে যেটা আমরা দেখলাম, যে আচারটা দেখলাম, এটা তো যথাযথ, এটা একটা ভালো খবর। দ্বিতীয়ত, একটা অনেকদিন ধরে কিন্তু দেখেন ছোটবেলায় আমরা এই ধরনের অনুষ্ঠানে কুচকাওয়াজটা একটা ব্যাপার ছিল। কুচকাওয়াজে আমার বিবেচনায় একটা বড় বিষয় হচ্ছে যে জেলাগুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তারা যুক্ত থাকে এবং মানুষের একটা অন্য ধরনের আমেজ নিয়ে আসে, একটা বিজয়ী উৎসবের আমেজ। তো সেটা অনেকদিন পরে শুরু হলো, তো সেটাকে আমি পজিটিভ দেখি। কিন্তু মনে কষ্ট এবং ক্ষোভের কথাটাও আছে। যেমন প্রথম বক্তব্য হচ্ছে, দেখেন 25 তারিখ, কারণ আমরা তো জানি এটা একটা গণহত্যা সংগঠিত হয়েছিল 25শে মার্চ, এবং আমরা কিন্তু 17 সাল থেকে এটাকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করি, এবং আমাদের একটা দাবি হচ্ছে আন্তর্জাতিকভাবে যাতে এটা একটা গণহত্যা হিসেবে স্বীকৃতি আমরা পাই। কারণ পৃথিবীর ইতিহাসে বহু গণহত্যার খবর আমরা জানি, কিন্তু একদিনে এই ধরনের গণহত্যার ঘটনা কিন্তু বিরল। আমি দেখলাম ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই ব্যাপারে তারা নাকি অব্যাহত রাখবে। কিন্তু আমার ক্ষোভটা হচ্ছে, আমরা 17 সাল থেকেও একটা ব্ল্যাক আউট কর্মসূচি সরকার করতো। আমি ব্ল্যাক আউটের বিষয়টা হচ্ছে এই যে, ঠিক আছে, ওই দিন যে একটা কালরাত্রি যেটা বলি, যে এইরকম অন্ধকার নেমে এসেছিল, তাহলে ধরেন 1 মিনিট আমরা একটা ব্ল্যাক আউট করার মধ্য দিয়ে বাচ্চা ছেলেটিও বুঝবে যে কেন এটা হলো, তাহলে মনে প্রশ্ন জাগ্রত হবে এবং এইটার প্রতি তার বিষয়টা বাড়বে। তো সরকার এটা, আমি জানি না কোনো অজানা কারণে, রহস্যজনক কারণে সকালেও তারা কনফার্ম করলো যে 10টা 30 থেকে 31 পর্যন্ত হবে, রাতে সন্ধ্যায় জানতে পারলাম যেটা করলো না। কি কারণে আমরা জানি না। আমি এখনো এখান থেকে সরকারের প্রতি দাবি জানাই যে এইখানে বিরোধী দলে সংসদে এখন তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আছে, তো এখন কি কারণে তারা করলো না, এটা আমরা দাবি জানাই এবং এই ব্যাপারে আমরা খুবই ক্ষুব্ধ। আমি মনে করি এটা যথাযথ হয়নি। সরকার যদি এর বিকল্প অন্যটা করতো তাহলে এটা বিবেচনা করতে পারতাম। স্বাধীনতা দিবসে এবং এইবার এটাও আমি এটা জাতীয় স্মৃতি
স্মৃতিসৌধেও পরিষ্কার বলেছি, আমি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, যে আমাদের এবার একটা লজ্জাজনক পরিস্থিতির মধ্য দিয়ে এই জাতীয় দিবসটা, এই স্বাধীনতা দিবসটা পালন করতে হলো। কারণ পার্লামেন্টে কিন্তু ৭১-এর ঘাতকরা আছে। আমরা দেখতে পেলাম যে তারা দলগতভাবে না, তারা বিরোধী দলের নামে ওইখানে গেল এবং একেবারে সরাসরি যুদ্ধাপরাধের সাথে জড়িত ব্যক্তিও কিন্তু ওই স্মৃতিসৌধে তারা গেল, এবং এটা বোঝাই যায় এটা তাদের একেবারে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্যই গেছে। তারা এটাকে ওইখানে শহীদদের প্রতিও শ্রদ্ধা জানাতে যায়নি, স্বাধীনতা দিবস মানে না, কিছু করে না, অনেক করে না, মোটেই না। এই যার জন্য আমরা এই কথাটা অনেকদিন ধরে বলছি, কেউ মুখে স্বাধীনতার কথা বললে, বাংলাদেশ বললে, একটা মিছিল করলে আর জাতীয় পতাকা কপালে বাঁধলেই সে মুক্তিযুদ্ধকে অন করে, এটা মনে করার কোনো কারণ নেই। তাহলে সেরকম একটা খারাপ পরিবেশের মধ্য দিয়ে আমরা এটা পালন করলাম। আর এইবারের হয়তো এখনো বাড়ি ঘরের লোকজন আছে, অনেকে আসতে পারেনি, এই জন্য জমায়েত কম ছিল।